নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজ আমি গল্প শোনাবো আশাপূর্ণা দেবীর। অজস্র লেখার মাধ্যমে যখন জয় করেছেন অগণিত পাঠকের হৃদয়, তখনও আমাদের দেশে অধিকাংশ নারী ছিলেন পর্দানসীন। তিনিও অন্তঃপুরে সংসারের সহস্র বন্ধনে বদ্ধ ছিলেন। বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার সুযোগ লাভ করেননি জীবনে। সমস্ত দিক থেকেই আশাপূর্ণা দেবী এক বিস্ময়। আজ আমি তারই লেখা গল্প শোনাবো। গল্পের নাম আবির্ভাব। ফুসফুসে ফ্রেশ হাওয়া ভরে নেবার জন্যে রোজই কাক ভরে ছাদে উঠে আসে বিভাস বিশ্বাস। পুরনো একতলা বাড়ি, ছাদের মেঝেটা খাবড়ি ওঠা, শ্যাওলা পড়া। তা হোক, ছাদ তো বটে, মাথার উপর তো খোলা আকাশ। বিভাসের বন্ধু অবশ্য বলেছিল, ছাদ কেন বাবা, তোদের তো একটা মস্ত সুবিধে, খানিকটা হেঁটে গেলেই নদী, ভোরে উঠে নদীর ধারেই চলে যাস না, ওই তো পুরনো গির্জাটা পার হয়েই। বিভাস তাতে গা করেনি। ভোর রাত্রিরে বাড়ির লোকের ঘুম ভাঙিয়ে দরজা বন্ধ করতে বলতে হবে তো, তার মানে নিত্যদিনের জন্য একটা অশান্তি কেনা। তালা চাবি লাগিয়ে দিয়ে যাবে, তারপর যখন ঠিকে বাসন মাজুনি ভোরবেলায় সে হাজির হবে। রক্ষে করো বাবা, ছাদই ভালো, নিজের স্বাধীনতা। রোজই আসে, আজও এসেছে ঘড়ির কাঁটায় ভোর 4:30। আকাশটা তখনও ঘষা কাচের মতো, রঙের পোচ পড়া শুরু হয়নি। সিঁড়ির দরজার শিকল খুলে ছাদে পা দিয়েই দেখল বিভাস ছাদ ভর্তি ঝরা পাতা। মনে পড়ে গেল গতকাল সন্ধ্যের মুখে ভীষণ একটা এলোমেলো ঝড় উঠেছিল। গাছে গাছে শীত শেষের যত মরা ঝরা পাতা ছিল সব ঝরিয়ে খসিয়ে উড়িয়ে দিয়ে গেছে। নিচের উঠোনে কুয়োতলায় বেড়ার দরজার ধারে ধারে পাতার বৃন্দাবন। বাসন্তী রেগে রেগে ঝড়ের সঙ্গে ঝগড়া করছিল, কিন্তু এখন তো আর প্রকৃতির সে তাণ্ডব নেই। শুধু অন্যদিন অপেক্ষা হাওয়াটা একটু স্নিগ্ধ, অর্থাৎ বলতে পারা যায় জলে ধোয়া নির্মল হাওয়া। পায়ে চটি, পাতা ছড়ানো ছাদ বলে অসুবিধে কিছু নেই। যথারীতি পূবমুখ হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বিভাস অভ্যাস মতো শ্বাস প্রশ্বাস নেওয়া আর ছাড়ার মাধ্যমে ফুসফুসের মধ্যে ফ্রেশ হাওয়া ভরে নিচ্ছিল, এবং চোখ বুজে থাকা সত্ত্বেও কিছুক্ষণ পর থেকে অনুভব করছিল ঘষা কাচের পর্দাখানার উপরে রঙের খেলা শুরু হয়েছে। বন্ধু বলেছিল, শ্বাস প্রশ্বাস নিবি চোখ বুজে, চোখ বন্ধ থাকলে মনস্থির বেশি হয়। কিন্তু পাতা বন্ধ চোখেও বিভাস ঠিকই অনুভব করে ধীরে ধীরে, অথচ ক্ষণে ক্ষণেই এক আশ্চর্য উন্মোচনা। যদিও অনুভূতির অভিব্যক্তির এইসব ভাষা বিভাস জানে না। কবিরা যে সূর্যকে আলোর কমল বলে বর্ণনা করে থাকেন, এও বিভাসের জানা জগতের বাইরে। শুধু এর মনে হয়, আহ, এ সময় বাতাসটা কি মনোরম, এ সময়ের আকাশটা কি অপূর্ব। বিভাস যতদিন পর্যন্ত জানতো না ফুসফুসে ফ্রেশ হাওয়া ভরে নিতে পারলে জীবনী শক্তি বেড়ে যায়, ততদিন পর্যন্ত এসবও জানতো না। এই বাতাসের মাদকতা, এই আকাশের অনির্বচনীয়তা। ভোরের ঘুমটাকে বিভাস পরম মূল্যবান আর পরম আনন্দের বিষয় বলে জানত। এখন বিভাসের আফসোস হয়, জীবনের কতগুলো দিন অপচয় হয়ে গেছে। কে জানে আরো কতখানি জীবনী শক্তি সঞ্চয় করা যেত। চোখ বুজে বুঝেই বুকের কোটরে তাজা হাওয়া ভরে নেবার সব রকম কসরত করে চোখ খোলার পর বিভাস নিত্যদিনের মতোই নতুন করে মোহিত হলো। ঠাকুর দেবতার ব্যাপারে খুব একটা আসে না বিভাসের, তবু আজ হঠাৎ কেন কে জানে ইচ্ছে হলো ওই অনির্বচনীয় রঙের শিল্পীর উদ্দেশ্যে একটি প্রণাম করতে। অভ্যাসের অভাবে হাত জোড় করে কপালে ঠেকানোটা ঠিক হলো না, শুধু চোখটা আরেকবার বুঝলো মাথাটা নিচু মতো করে। এবার নিচে নেমে যেতে হবে। নামবার জন্য ঘুরে দাঁড়াতেই সহসা যেন চমকে উঠল বিভাস। এ কি, এ কি, কি ওখানে? রাতারাতি এমন অলৌকিক ঘটনা ঘটল কি করে? পাথর হয়ে গিয়ে তাকিয়ে থাকে বিভাস। গতকালও তো ছাদে ঠিক এইভাবেই এখানে দাঁড়িয়েছে বিভাস। সারা দিন ধরে অজস্র লোকই তো ওর ধারপাশ দিয়ে যাতায়াত করেছে। ওই পোড়ো জমিটার ওধারেই তো যত লোকের হাট বাজারে যাওয়ার রাস্তা। তাহলে বিভাসের এই পচা পুরনো বাড়িটার উত্তর ধারে কাছের খানিকটা জমি পড়ে আছে আগাছার সম্ভার নিয়ে। তেমন নামি দামি শহর হলে অবশ্য কবেই তারা উচ্ছেদ হয়ে যেত, নেহাত মফস্বল শহর বলেই টিকে আছে।
ওইসব নামহীন গাছেদের মধ্যে একটাই শুধু নামজানা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, অনেকখানি পর্যন্ত ডালপালা ছড়িয়ে, আর কিছু বনলতার আশ্রয় হয়ে ডালে পালায় লতায় জড়াজড়ি। তবে সেই জানা নামটা নেহাতি অনভিজাত। আমড়া গাছকে কে কবে আভিজাত্যের দলে ফেলে, যদিও আমড়ার সময় লোকে যখন তখন এই গাছটাকে ঠেঙাতে আসে। বিভাসের মনে পড়ল অনেক দিন যেন ওই ঠ্যাঙাড়েদের দেখা যায়নি। তার মানে এখন ওর ফলের সময় নয়। ফলের সময় নয় বলেই কি এখন সময় পেয়ে ওই মূর্তিটি রচনা করা হয়েছে? কে করেছে? এইমাত্র যার উদ্দেশ্যে উদমাদা মনের মধ্যে একটি প্রণাম স্পন্দিত হয়েছিল, ডাইনে হেলে বাঁয়ে সরে কয়েক পা পিছিয়ে নানাভাবে দেখে নিঃসংশয় হলো বিভাস। হ্যাঁ, ওই অনভিজাত গাছটার শরীরে এক অনির্বচনীয় আবির্ভাব ঘটেছে, স্পষ্ট প্রত্যয়, একটি ক্রুশবিদ্ধ যিশু, সমগ্র বিশ্বের করুণতম মূর্তি। অবিকল সেই ভঙ্গি, সেই ব্যথা, বেদনা, ক্ষমা আর ভালোবাসার চিরন্তন রূপ। জ্ঞানাবধি যে ছবি দেখে আসছে বিভাস, পৃথিবীর অনন্ত কোটি মানুষেরা যুগ যুগান্ত ধরে যেমন দেখে আসছে, বিভাস তবে এখান থেকে নড়ে কি করে? নিচের তলা থেকে বিভাসের বউয়ের ক্ষণক্ষণে গলার আওয়াজটা ছাদ পর্যন্ত উঠে এলো। আজকে ছাদেই পড়ে থাকা হবে? চমকে উঠল বিভাস। কি আশ্চর্য, কখন সেই রঙের লীলা বিলুপ্ত। এখন মাথার উপর শুধু ঝকঝকে একটা রূপোর শীট। তার মানে অনেকক্ষণ ছাদে রয়েছে সে। নেমে এলো, দেখলো বড় ছেলে কুয়োর পাড় থেকে চলে আসছে। পাজামার পায়ের নিচের দিক দুটো আধ ভিজে, গেঞ্জির বুকটা পুরো ভিজে। তার মানে ওর মুখ ধোয়া পর্ব সারা হয়ে গেছে, যেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এতক্ষণ ছাদে ছিল বিভাস। নিচু গলায় ছেলেকে বলল, একবার ছাদে গিয়ে দেখে আয় পিকু। কি দেখবো? আমড়া গাছটার গায়ে কি আশ্চর্য অলৌকিক ঘটনা! আমড়া গাছের গায়ে অলৌকিক ঘটনা? ছেলে বলল, কি ব্যাপার, তুই নিজে গিয়েই দেখে আয় না। যদিও পিকুর বয়স 16-17 মাত্র, তবু বাপের মতো তৎপরতা নেই তার, এনার্জিও নেই, কাজে গা করল না। বলল, হলোটা কি? আমড়া গাছে ল্যাংড়া ফলেছে? কথার ভঙ্গি তার ঠিক মায়ের মতো। কি যে বলিস! বিভাস সংক্ষেপে ঘটনাটি বলল। পিকু অর্থাৎ প্রকাশ অগ্রাহ্য করে বলল, রাতারাতি কে আবার আমড়া গাছের ডালে যীশুখ্রিস্টর ছবি আটকে গেল? ছবি? ধ্যাত, ছবি কে বলল? বিভাস একটু থেমে বলল, তা ছবিও বলতে পারিস একরকম, প্রকৃতির হাতের ছবি। বিভাস বিশ্বাস লোকটা যে কোনোদিনই ভাবপ্রবণ নয়, খায় দায় কাজকর্ম করে এই পর্যন্ত। বদমেজাজি বউকে একটু এড়িয়ে চলতে যায় বলে বড় ছেলেটার মেয়েটার সঙ্গেই তার যত কথা। বাকি দুটো ছেলে নেহাতি ছোটখাটো। বিভাসের মুখে এমন ভাবুক ভাবুক কথা শুনে মেয়েটা কৌতূহলী হলো। বলল, চল না দাদা, দেখে আসি। ও বলা মাত্রই অবশ্য বাকিরাও হুড়মুড়িয়ে ছাদে চলে এলো, আর হৈ হৈ করে বলে উঠল, হি হি বাবা, কোথায় তোমার যীশুখ্রিস্ট? হ্যাঁ, ও বাবা। বিভাস অস্থির হয়ে বলে, দেখতে পাচ্ছিস না? ওই তো গাছটার গোড়ার দিকে একটু ডান পাশ ঘেঁষে অবিকল ক্রুশবিদ্ধ যিশু। ওই তো, ভালো করে লক্ষ্য করে দেখ, দেখ দেখ, দেখতে পাচ্ছিস না? ওই তো মাথাটি একটু বায়ে হেলে পড়া, হাঁটুর ভাব লটপটে। কি আশ্চর্য, দেখতে পাচ্ছিস না? কেউ দেখতে পাচ্ছিস না? পিঠের কাছে এই ক্রুশটা লক্ষ্য কর, তাহলেই চোখে ধরা পড়বে। কিন্তু এত নিরীক্ষণ, স্থির দৃষ্টিক্ষেপণ, কিছুতেই কিছু না। এদের সকলে মিলে উঠে আসা দেখে বিভাসের বউও উঠে এসেছে। সেও বলল, গাছের ডালের আঁকড়া ব্যাঁকড়া ফ্যাঁকড়াগুলো তো কত রকমই হয়। কাল ঝড়ে পাতা টাতা ঝরে গিয়ে ডালগুলো বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ইবড়ি শিবড়ি। তাই বলে তুমি একেবারে অবিকল যীশুখ্রিস্ট দেখছো? বলিহারি, পিঠের কাছে ক্রুশ? কার পিঠের কাছে? হ্যাঁ, সকালবেলা স্বপ্ন দেখছো? প্রাণের ভিতর ভয়ানক একটা অস্থিরতা অনুভব করতে থাকে বিভাস বিশ্বাস নামের লোকটা। কি আশ্চর্য, সে এত নিখুঁত ভাবে দেখতে পাচ্ছে, আর এরা কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা, নেমে গিয়ে গাছটার কাছে পৌঁছে দেখি তো, বলে উঠল পিকু। সঙ্গে সঙ্গে মেয়ে ঝিনুক, পরবর্তী কুচু দুটো, চল চল। কিন্তু তাড়া দিয়ে উঠল তাদের মা, থাম তো, এখন ওই হুজুগের পেছনে ছুটে আস্তাকুড় মারাতে যেতে হবে না। ওই গাছের গোড়াটা 150 জনের ওচনা ফেলার জায়গা না, যেতে হয় চানের আগে যাস। চানের এখন অনেক দেরি, এই তো সবে চায়ের পর্ব মিটলো। তা হোক, কেউ যাবি না। বাসন্তী বলল, তোদের বাপের এবার চাল সে ধরেছে, এক দেখতে আরেক দেখছে। তা চাল সে ধরবে নাই বা কেন? 40 তো পারই হতে বসেছে।
বরের দিকে তাকিয়ে বলল, তুমি এবার একটা চোখের ডাক্তারের কাছে যাও। মনের মধ্যে বড় যন্ত্রণা হতে থাকে বিভাসের। কেউ কেন দেখতে পাচ্ছে না, কেন এমন তুচ্ছ-তাচ্ছিল্য করছে? এদিকে খবরটা মুখে মুখে পাড়ায় ছড়িয়ে পড়ল, বিভাস বিশ্বাসের দিব্য দর্শন ঘটেছে, আমড়া গাছে যীশুখ্রিস্ট। অনেকেই গাছের কাছে যাচ্ছে এবং গাছের ডালপালার ফ্যাকড়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না, হাসতে হাসতে ফিরে আসে। অনেকে আবার বিশ্বাস বাড়ির ছাদে এসেও উঠছে। সকলের একই কথা, কই বাবা, কিছু তো দেখছি না। লতায় পাতায় ঝুপড়ি হয়েছিল কাল, ঝড়ে পাতা খসে গিয়ে। আর বিভাস ব্যাকুল হয়ে ছাদের আলসে ঝুঁকে পড়ে হাত বাড়িয়ে আঙুল বাড়িয়ে দেখাবার চেষ্টা করে, ওই তো, ওই তো, স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কেন দেখতে পাচ্ছ না বলো তো? কাছে থেকে, দূরে থেকে, উঁচু থেকে, নিচু থেকে, ওরা কেউ আসল ব্যাপারটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, গাছের গোড়ার দিকেও ওই পাতাঝরা শুকনো ডালের ফেকড়িগুলো কঙ্কালের হাত পার মতো লাগছে বটে, আর তলার দিকে লতানে গাছের শুকনো ডাল দুটো নেতিয়ে পড়া হাঁটুর মতো। তাই বলে ক্রুশ বেঁধা যীশুখ্রিস্ট? আড়ালে এসে হাসাহাসি করে লোকে। গাঁজা ফাঁজা ধরেনি তো? মাথা টাথা বিগড়েনি তো? কেউ কেউ আবার দাঁত বার করে বলে, দেখলি দেখলি হিঁদুর ছেলে, একখানা কদম ডালে কেষ্ট দেখলেই পারতিস বাবা, তা নয় আমড়া ডালে যীশুখ্রিস্ট। তেনারও আর জায়গা জুটল না। বিভাস বিশ্বাসের মনের মধ্যে বড় কষ্ট। কেন সে তার দৃষ্টিগোচর একটা জিনিসকে অন্যের দৃষ্টিতে ধরিয়ে দিতে পারছে না? খুব ছেলেবেলার একটা কথা মনে পড়ল বিভাসের। ঘরের দেওয়ালের গায়ের তার ছাপ থেকে হঠাৎ ওর সদ্যমৃত দাদুর মুখ আবিষ্কার করে ফেলেছিল। সেও এমনি কেউ দেখতে পায় না, মানতে চায় না, উপরন্তু মা রেগে আগুন হয় তার সবেমাত্র মরা বাপের মুখ নিয়ে এত কথাকথি দেখে। কি যন্ত্রণা! ওরা দেখতে পাচ্ছে না কেন? বিভাসের মনে পড়ল সেদিনও ভয়ানক ব্যাকুল হয়ে শেষ পর্যন্ত একটা চেয়ারে উঠে হাত বাড়িয়ে তার রঙের পেন্সিল দিয়ে সেই ছাপটার ধারে ধারে লাইন কেটে রেখেছিল। আর তখন মা বাদে সকলেই স্বীকার করেছিল, সত্যি বটে, বিভাসের দাদুর মুখের আদল আসছে বটে। সেই তীক্ষ্ণ নাক, চাপা চিবুক, চওড়া কপাল আর ভারী চোয়ালের পাশমুখের রেখা। বিভাসের ছোট কাকা আর একটা ফটো বার করে ফেলেছিল তার পাশমুখের। নাতির শৈশবকালে দোলনায় ঝুঁকে দেখা মুখ, মিল ধরা পড়েছিল দারুণ। এখন তেমন কিছু করা যায় না এইসব অন্ধগুলোর জন্যে, কিন্তু কাল সকালে আবার দেখতে পাবো তো, হঠাৎ ওদের মতো আমারও চোখ থেকে হারিয়ে যাবে না তো? রাত্রে বিছানায় শুয়ে মনে মনে একটা ফন্দি আটলো বিভাস বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কিছুদিন আগে বাড়ির সামনের বেড়ার গেটটায় লাগাবার জন্য যে সাদা রংটা কিনে আনা হয়েছিল টিনে, তার অনেকটাই উদ্বৃত্ত আছে, বুরুষও আছে। পরদিন আরো ভোরে ফুসফুসে হাওয়া ভরতে ছাদে উঠে এলো বিভাস। না, এখন ঘষা কাচের আলো, গাছপালার কোলে কোলে অন্ধকার, এখন বোঝা যাচ্ছে না। যাক, নিত্য কাজটা সারা হোক। আস্তে আস্তে আকাশে রঙের লীলা শুরু হয়। বিভাস চোখ বন্ধ খুলেই আবার তাকিয়ে দেখে, বিভাসের সর্বাঙ্গে অদ্ভুত একটা আনন্দে, রোমাঞ্চের শিহরণ জাগে। আছেন আছেন, হতাশ করেননি তিনি। এখন একবার রঙের রেখার বন্ধনে ধরে ফেলা। রঙের টিন আর বুরুশ নিয়ে আস্তে বেড়ার দরজা খুলে বেরিয়ে যায় বিভাস অনায়াসেই। বাসন্তীর মতে আস্তাকুড়ের উপর দিয়ে এগিয়ে যায়। ওসব এখন কে ভাবতে যায়? সাদা রং ফুটে উঠলে আর কারো অবিশ্বাস করবার মুখ থাকবে? কিন্তু এ কি, একেবারে কাছাকাছি এসে সেই অলৌকিক গঠন ভঙ্গিটি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কোনখানে রং লাগাবে বুঝতে পারছে না বিভাস। এ আবার কি ছলনা! ছুটে চলে এলো, রঙের টিনটা সিঁড়িতে নামিয়ে রেখে হাঁপাতে হাঁপাতে আবার ছাদে উঠে এলো। না না, ছলনা তো নয়, সেই ভঙ্গি, সেই আদল, সেই বিশ্বের করুণতম মূর্তিটি। না, রং দিতে গেলে রেখা হারিয়ে যাবে। এখন থেকে ফটো তুলে নিয়ে দেখতে হবে। মনে মনে উচ্চারণ করলো বিভাস। হ্যাঁ, ওই রূপরেখাকে ধরে ফেলে বিশ্বাসযোগ্য করে তুলতে পারা কেবলমাত্র ক্যামেরার সাহায্যেই সম্ভব, এই ছাতের এখান থেকে। মনে মনে বিভাস ক্যামেরা বাগিয়ে লেন্সে চোখ ফেলল। ঠিক ঠিক, এতেই হবে। কিন্তু বিভাস বিশ্বাস এমন মেঘতারের লোক নয়, ইচ্ছে মাত্রই কাজটা করে তুলতে পারবে। ভাবতে চেষ্টা করে কার বাড়িতে শখের ক্যামেরা আছে। চৌধুরীদের শশাঙ্কুর একটা আছে যেন, কিন্তু সে তো এখন কলকাতায়। অনাদিবাবুর জামাই মাঝে মাঝে আসে, খুব ফটাফট ছবি তোলে। কিন্তু বিভাসের ভাগ্যে কি আর জামাই আছে এখন? মনে মনে অনেকগুলো বাড়ির কথা ভেবে নিয়ে বিভাস ভাবলো, অতএ দরকার কি,
পিয়াসী স্টুডিওতে চলে যাই, গিয়ে বলি, গে ভাই একটা ফটো তুলতে হবে, নিসর্গ দৃশ্য আমার নিজের বাড়ির আশপাশের। তবে স্টুডিও খবর দিতে গেলে আজ আর অফিস যাওয়া যাবে না, ওদের স্টুডিও তো খোলেই বেলা 11:30টায়, দূরও আছে একটু। বাসন্তী হা হা করে উঠলো, এখন অফিস বেলায় নাওয়া খাওয়া না করে যাচ্ছ কোথায়? বেরোচ্ছি একটু, আজ আর অফিসে যাবো না ভাবছি। অফিসে যাবে না বিভাস বিশ্বাস? কেন কেন? শরীরটা তেমন কি শরীরটা ভালো নেই তাই এখন রোদ চড়বার মুখে পথে বেরোচ্ছ? বলি ব্যাপারটা কি? কিন্তু কথার উত্তর দেবার জন্য তো আর দাঁড়িয়ে নেই বাসন্তীর বর। ছেলে মেয়েকে স্কুলের ভাত দেওয়া মাথায় উঠলো বাসন্তীর, হাউ মাউ করে চেঁচিয়ে কপাল চাপড়ে কাঁদতে বসলো। ওরে বাবা রে, পাড়ার লোকে যা বলে গেল তাই হলো রে, রাতারাতি মাথাটা বিগড়ে গেল মানুষটার। ও পিকু, কি সর্বনাশ ঘটতে বসেছে বুঝতে পারছিস? নির্ঘাত ঘাড়ে ভূত চেপেছে তোদের বাপের, গেছো ভূত। বড় হয়েছিস বাবা, এই বেলা একটা বিহিতের চেষ্টা দেখ। দেখছিস দুদিন থেকে কেমন ভূতে পাওয়ার মতো 14 বার ছাদে উঠছে আর নামছে। তুই একবার শশী ডাক্তারের কাছে। ভারী আহ্লাদের মন নিয়ে বাড়ি ফিরে বিভাস। পিয়াসী স্টুডিওর মালিক রঞ্জন বাবুর সঙ্গে অনেক গল্প হলো আজ। প্রথমে ভেবেছিল ব্যাপারটা খুলে বলবে না, এমনি ছবি তুলে দিতে বলবে, কিন্তু পেটালগা মানুষ বলবো না করেও প্রকৃত ঘটনাটা বলেই ফেলল। তো রঞ্জনবাবু এতে অন্যদের মতো ব্যঙ্গ হাসি না হেসে বরং উৎসাহই দেখালেন। বললেন, প্রকৃতির খেয়ালে যে কত রকমই হয়ে পড়ে। ক্যামেরা নিয়ে শিক্ষানবিশির কালে আমার তো মশাই ওই একটা হবেই ছিল, কোথায় কি থেকে কি দেখায়। সামান্য জিনিসও ক্যামেরার কাজে অসামান্য হয়ে দাঁড়ায়। তাই যেখানে সেখানে ক্লিক করে বেড়াচ্ছি। একটা কাঁটা ঝোপের ছবি নেওয়া আছে আমার, দেখলে ঠিক মনে হয় একটা বাচ্চাকে কোলের কাছে নিয়ে গুটিয়ে বসে থাকা মা। কে বলবে রামকিঙ্করের ভাস্কর্য নয়? যাব, আজই চলে যাব বিকেল 4টে 4:30 নাগাদ। আমারও একটা স্টক বাড়তে পারে। ঠাঠা রোদ্দুর, তবু যেন গায়ে মলয় বাতাস। বাড়ি ঢোকা মাত্র বউ বলে উঠলো, নাওয়া খাওয়া হবে? হবে না কেন? বিভাস হালকা গলায় বলল, এই একদিন অফিসে ডুব মারলাম আর কি। তো কি রেঁধেছ শুনি? বাসন্তী মনে মনে ঠাকুরকে প্রণাম জানালো, হাতে হাতে ফলল। এই তো সেই চিরকেলে মানুষ, ভোজন রসিক। মহোৎসবে বলে ওঠে বাসন্তী, এই ভাজা কলাইয়ের ডাল, আলু পোস্ত, সজনে বেগুনের সর্ষের ঝাল। ও কি আবার ছাদে উঠছো যে? হ্যাঁ, ভর দুপুরে ছাদে কি হচ্ছে তোমার? কি হচ্ছে সে কথা বলবার গরজ নেই বিভাস বিশ্বাসের। আরেকবার দেখতে এসেছে সে রঞ্জনবাবুর চোখ দিয়ে। কিন্তু এ কি, এর মানে কি? সেই পরম দর্শনের জায়গাটিতে এতখানি আলো এলো কোথা থেকে? এতখানি শূন্যতা। সে বিরাট শূন্যতার পথ ধরে এই আলোর জোয়ার রাস্তার ওদিকটা পর্যন্ত দেখা যাচ্ছে কি করে? কখনো তো, ওরে বাবা, এ কি, কত ফাঁকা! কোথা থেকে এলো এই শূন্যতা? কে কাটলো এই গহ্বর? মহামানবের বুক পাঁজর ভেদ করে কে চালিয়েছে তীক্ষ্ণধার অস্ত্র? পাগলের মতো নেমে এলো বিভাস ছাদ থেকে, ছুটে বেরিয়ে গেল বেড়ার দরজা খুলে। পিছনে যে নারীর স্মিত কণ্ঠের চিৎকার আছড়ে পড়ছে খেয়ালও করল না। পাড়ার সর্বজন পরিচিত উঞ্চবৃত্তি করে বেড়ানো মজুর অনন্ত গাছছাটাই ডালের স্তূপটা একটা নারকেল দড়িতে বেঁধে জড়ো করে রেখে বসে বসে বিড়িতে সুখ টান দিচ্ছিল। হঠাৎ তার কানে একটা চিৎকার এসে পৌঁছলো, তুই তুই এই কাজ করেছিস হারামজাদা? এগুলো কি? লোকটা কি বুঝলো কে জানে, বিড়ির শেষটা ছুঁড়ে ফেলে দিয়ে সেই ডালপালার বোঝাটা ঘেঁষে দাঁড়িয়ে দৃপ্ত ঘোষণা করে ওঠে, নিজে থেকে কিছু নেয় নাই অনন্ত, মা ঠাকুরন বলেছে তাই নেচি। শুকনো বুড়ো ডালগুলো ছাড়তে কম খাটুনি হয়েছে? মা ঠাকুরন তাকে উদার আদেশ দিয়েছেন সাফ করা ডালপালাগুলোকে নিয়ে যেতে। বলেছে বলেই বোধহয় অনন্ত সেকালের বাবুদের ঘাড় ছাটার মতো গাছটার ঘাড় পর্যন্ত ছেঁটে সাফ করে ছেড়েছে। হঠাৎ কেমন অবাক হয়ে তাকালো বিভাস। মা ঠাকুরন কে? বাবুর কথা বটে, কে আবার? পিকুদা বাবুর মা। আমারে ডেকে বলল যে গাছটা ঝাঁকুরদা মাকুরদা হয়ে গেছে রে অনন্ত, ফল ধরতে বিলম্ব হবে, বেশ খানিকটা মুড়িয়ে দে। তা কথাটা ঠিক, গাছপালা ছাটাই না হলে কি হলো বাবু? হঠাৎ ছুট মারলেন কেন এই রোদ্দুরে? কোথায় যাচ্ছেন? কিন্তু কোথায় যাচ্ছে তাকে বিভাস নিজেই জেনেছে যতক্ষণ না তার গন্তব্যে পৌঁছেছে। নদীর ধারে পুরনো গির্জার চূড়োটা সারা অঞ্চলটা থেকেই দেখা যায়, কিন্তু এই চূড়োটা ছাড়া আর কবে কি দেখেছে বিভাস? হ্যাঁ দেখেছে, রাস্তায় যেতে আসতে কখনো কখনো ওই লম্বা সাদা পোশাক পরা সাদা দাড়িওয়ালা লোকটিকে মন্দির প্রাঙ্গণে পায়চারি করতে দেখেছে, কিন্তু কখনো কি তাকিয়ে দেখেছে
বিভাস কি কখনো শিখেছে কি সম্বোধন করতে হয় তাকে, কি বলতে হয়? অথচ এখন বিভাস তার পায়ের কাছে উপুড় হয়ে কাতর আর্তনাদ করছে, ফাদার, ফাদার, আবার ওরা প্রভুর দেহে আঘাত করেছে। ফাদার, প্রভুকে বলুন আর যেন ওদের ক্ষমা না করেন, কখনো না। বলুন ওদের কঠিন সাজা দিতে, খুব কঠিন সাজা।